স্নেহের শিক্ষার্থী, ভালো আছো তোমরা সবাই? এখন আমরা পড়ব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে। তো তৃতীয় অধ্যায়ের উপপাদ্য 11 আজকে পড়ব। আর এই চ্যাপ্টারের আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম ক্লাস, তাই পর্ব 5। তো উপপাদ্য 11, এই উপপাদ্য 11-র মধ্যে আছে তার সাধারণ নির্বাচনটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটি থাকবে অন্তর্লিখিত থাকবে সেই চতুর্ভুজের দুইটি কর্ণ পরস্পরের সাথে লম্ব থাকবে। আরও কথা হচ্ছে, তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। এই হচ্ছে তার সাধারণ নির্বাচন, এবং এই উপপাদ্যটি আবিষ্কার করেছেন গণিতবিদ ব্রহ্মগুপ্ত, তাই ওনার নাম অনুসারে ইহাকে ব্রহ্মগুপ্তের উপপাদ্য বলা হয়। তাহলে দেখি আমরা এই সাধারণ নির্বাচনটি বা ব্রহ্মগুপ্তের উপপাদ্যটির মধ্যে কি আছে সেটা আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। তাহলে যদি আমরা একটি বৃত্ত আঁকি, যেহেতু বৃত্ত নিয়ে কথা আছে, আমরা একটি বৃত্ত আঁকলাম। এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আঁকবো, সেই চতুর্ভুজের দুইটি কর্ণ পরস্পরের সাথে লম্ব থাকবে। এই জন্য আমরা আগে চতুর্ভুজের দুইটি কর্ণ এঁকে নিই, তখন আমাদের কাজটা সুবিধা হবে। তো এই যে দুইটি কর্ণ আঁকলাম, এই কর্ণ দুইটি পরস্পরের সাথে লম্বালম্বিভাবে আছে, লম্বভাবে ছেদ করেছে। তো কর্ণ দুইটি হচ্ছে এসি কর্ণ, আর আরেকটি কর্ণ হচ্ছে বিডি কর্ণ। তারা পরস্পর এম বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা চতুর্ভুজটিকে কমপ্লিট করে দিই। এই টেকনিকটা আমরা অবলম্বন করলে তাহলে ভিতরের অন্তর্লিখিত যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর যে লম্ব করেছে সেটা আমরা সহজভাবে দেখাইতে পারব। তো চতুর্ভুজটি যদি আঁকি, আমরা এর সাথে বি যোগ করে দেই, বি এর সাথে সি যোগ করে দেই, সি এর সাথে ডি যোগ করি, আর এ এর সাথে ডি যোগ করি, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ হয়ে গেল, এবং তার দুইটি কর্ণ পরস্পরের সাথে লম্বালম্বিভাবে আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লম্ব হয় পর্যন্ত আমরা বুঝলাম, তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। এবার তাদের যে ছেদবিন্দু আছে, মানে দুইটি কর্ণের ছেদবিন্দু হচ্ছে এম, এম থেকে একটি বাহুর উপর কোনো একটি বাহুর উপর লম্ব আঁকবো। তাহলে এম থেকে কোনো একটি বাহুর উপরে যদি লম্ব আঁকি, যে এই বাহুটির উপর লম্ব আঁকলাম এম থেকে বিসি বাহুর উপরে, লম্ব আঁকার সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, লম্ব মানে এই দুই পাশে কোণ সমান থাকবে, অর্থাৎ সমকোণ থাকবে, এখানে আর এখানে, এইভাবে দেখা। এটা কোনো মিডল পয়েন্টে নিয়ে যোগ করে দিলে লম্ব হবে না। তাহলে ছেদবিন্দু হচ্ছে এম, এই এম থেকে এই বাহুর উপরে লম্ব আঁকলাম। আমরা খেয়াল করব এই পাশে আর এই পাশে সমকোণ আছে কিনা। তাহলে মনে করি এম থেকে ছেদবিন্দু এম থেকে বিসি বাহুর উপরে এম ই লম্ব আঁকা হলো। এবার এই অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তাহলে এই লম্বটিকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে বিপরীত বাহু মানে বিসি এর বিপরীত বাহু হচ্ছে এডি, এডি বাহুটিকে তা এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এইখানে দিয়ে দিলাম এফ বিন্দু। তো ব্রহ্মগুপ্তের উপপাদ্যের মেন কথা হচ্ছে যে বিপরীত বাহু মানে এডি বাহুটাকে ওই যে লম্বটি আছে সেই লম্বটি এসে মানে এফ বিন্দুতে যে আসলো, আসার পর এই এডি বাহুটি দ্বিখণ্ডিত হয়েছে কিনা, মানে দুইটি সমান অংশে বিভক্ত হয়েছে কিনা, ইহা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে এ এফ সমান এফ ডি।
যদি আমরা এএফ অংশ আর এফডিকে সমান প্রমাণ করতে পারি তাহলেই আমাদের কাজ শেষ। ক্লিয়ার? তাহলে বিশেষ নির্বাচনটা আমরা আবার একটু বলে নেই। মনে করি এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, তার দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পর লম্ব এবং তাদের ছেদবিন্দু হচ্ছে এম। ছেদবিন্দু এম থেকে বিসি বাহুর উপরে এমই লম্ব টানি এবং ই এমকে বর্ধিত করলে বিসি বাহুর বিপরীত বাহু এডিকে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এ এফ সমান এফ ডি। ক্লিয়ার? এবার আসি আমরা প্রমাণের মধ্যে একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে সিডি, সি এবং ডি এই জায়গায় একটি বৃত্তচাপ আছে। সি থেকে ডি পর্যন্ত একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর দুইটি কোণ অঙ্কিত আছে, বৃত্তস্থ কোণ। এখানে একটি কোণ, এখানে একটি কোণ, একই চাপের সি। এই যে খেয়াল করলে আমরা দেখব সি কে এই বৃত্তের এ বিন্দুতে সেট করা হয়েছে, ডি কেও এ বিন্দু, তাহলে সি এবং ডি এসে এখানে মিলিত হয়েছে। এই যে সি এ ডি ইহা হচ্ছে সিডি চাপের উপরে একটি বৃত্তস্থ কোণ। আবার সি এবং ডি এই দুইটিকে উপরের দিকে বি বিন্দুতে নিয়ে যুক্ত করা হয়েছে, তাহলে সিবিডি আরেকটি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপরে যতগুলোই আমরা বৃত্তস্থ কোণ আঁকি সবগুলো বৃত্তস্থ কোণ সব সময় সমান হয়। তাহলে আমরা বলতে পারি কোণ সিএডি সমান কোণ সিবিডি। সিবিডি কেন? কারণ একই চাপের উপর একটু বড় করে আমরা লিখি সিবিডি, সিবিডি একই চাপ সিডি এর উপর অবস্থিত। একই চাপ সিডি এর উপর অবস্থিত, এই জন্য এই দুইটি কোণ হচ্ছে সমান। তো তাদেরকে আবার আমরা সিএডি যে বললাম, সিএডি না বলে এখানে আমরা বলতে পারি এম এ এফ। এই কোণটিকে সিএডি বলা যেই কথা, এম এ এফ একই কথা। আবার এখানে সিবিডি না বলে আমরা বলতে পারি সিবিএম। সিবিডি যেই কথা, সিবিএম একই কথা, সিএডি আর এখানে এমএএফ। এই দুইটি কোণকেই আমরা অন্যভাবে নির্দেশ করলাম। আমাদের প্রয়োজন আছে এখানে এম পর্যন্ত নিয়ে আসলাম। ক্লিয়ার এতটুকু? এবার খেয়াল করি, যদি আমরা এই দুইটি এই কোণটিকে যদি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এই কোণটিও এক্সই হবে, কারণ যেহেতু তারা সমান কোণ। তাহলে তাকে এক্স দ্বারা প্রকাশ করলাম, এই কোণটিও এক্স। ক্লিয়ার? তারপর এখানে লম্বভাবে তারা এই কর্ণগুলো আছে, তাহলে এম বিন্দুতে যে বিএমসি এই জায়গাটি হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ বিএমসি। তো দেখলে একটু খেয়াল করলে আমরা বুঝবো বিএমসি এই কোণটির মধ্যে আবার দুইটি কোণ আছে, একটি হচ্ছে বিএমই আরেকটি হচ্ছে ইএমসি। বিএমই এবং ইএমসি এই দুইটি কোণের যোগফল হচ্ছে এক সমকোণ। তো আমরা জানি দুইটি কোণের যোগফল যদি এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এইখানে
এই দুইটি কোণ পরস্পরের সাথে পূরক কোণ। ক্লিয়ার? আবার এই ত্রিভুজের মধ্যে বিএমই এই ত্রিভুজের মধ্যে এখানে তো লম্বই আঁকা হয়েছে, এই কোণটি, তার পরিমাণ 90 ডিগ্রি। কিন্তু বাকি যেই দুইটি কোণ আছে, এখানে এক্স দ্বারা সূচিত করলাম, একটা বিএমই, এই দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে তারাও পরস্পর পূরক কোণ, এই দুইটি পরস্পর পূরক কোণ। তাহলে আগে যেই দুইটিকে পূরক কোণ বললাম, পরে আবার যেই দুইটিকে পূরক কোণ বললাম, সেই উভয় পূরক কোণের মধ্যেই আছে বিএমই। তাহলে বিএমই যেহেতু উভয়ের মধ্যে আছে, তাহলে অবশ্যই এই এমবিই এর মান আর ইএমসি এর মান সমান হবে। অর্থাৎ এই কোণটি, নিচের যে কোণটি আছে, এই কোণের মানও 90 ডিগ্রি, এবং তাকেও আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি, এক্স দ্বারা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলতে পারি কোণ এমবিসি সমান কোণ ইএমসি। কেন? কারণ উভয়ই বিএমই কোণের, উভয়ই বিএমই এর পূরক কোণ। অর্থাৎ এই দুইটি কোণই হচ্ছে তার পূরক কোণ। এখানে আবার আমরা যে এমবিসি, এই এমবিসি আর হচ্ছে ইএমসি, তো ইএমসির জায়গায় আবার আমরা বলতে পারি এএমএফ সমান ইএমসি। ইএমসি ইহা যদি এক্স কোণ হয়, তাহলে তার সমান হবে এই পাশের কোণ, এইটাও এক্স। কারণ ইএমসি আর এএমএফ পরস্পর বিপ্রতীপ কোণ। তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ হয়ে গেলে এই কোণ আর এই কোণ সমান। এবার ত্রিভুজ এএমএফ এ দুইটি কোণ আমরা সমান পেয়ে গেলাম। একটি হচ্ছে এএমএফ, আরেকটি কোণ এমএএফ। কারণ প্রথম থেকেই আমরা বলে আসতেছিলাম যে এটা এক্স, এটাও এক্স। এবার এই এক্সের সমান পাইলাম এইখানে এক্স, এই এক্সের সমান আবার এইখানে। তাহলে এই ছোট একটি ত্রিভুজ এএমএফ, এই ছোট ত্রিভুজটির মধ্যেই আমরা দুইটি কোণ সমান পেয়ে গেলাম। একটি কোণ এএমএফ, আরেকটি কোণ এমএএফ, অর্থাৎ এই দুইটি কোণ সমান। তো কোনো ত্রিভুজের মধ্যে যদি দুইটি কোণ সমান থাকে, তাহলে তার দুইটি বাহুও সমান থাকবে। অর্থাৎ এই ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এএমএফ সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে তার এই ত্রিভুজের মধ্যে এএমএফ, এই ত্রিভুজের মধ্যে দুইটি বাহু সমান, অর্থাৎ এএফ সমান এফএম। এএফ, এই এক্সের বিপরীত বাহু হচ্ছে এফ, আর এই এক্সের বিপরীত বাহু হচ্ছে এফএম। এই বাহু দুটি সমান, তাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। ক্লিয়ার? আবার আমরা যদি এই পাশের চাপ থেকে চিন্তা করি, এবি চাপ, এই এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ আছে দুটি। এবি চাপের এ এবং বি, এই যে
বি এবং এ উভয় আইসা ডি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই কোণটি আমরা তার নাম দিলাম যদি ওয়াই। আবার এ এবং বি এই দুইটি পরস্পর গিয়ে এখানে মিলিত হয়েছে, তার নামও দিলাম ওয়াই। কারণ একই চাপের উপরে এই দুইটি কোণ তৈরি, তাহলে তারাও তো পরস্পর সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোণ এ ডি বি সমান কোণ এ ডি বি সমান কোণ এ সি বি, উভয়ে একই চাপ এ বি এর উপর অবস্থিত। এ বি এর উপর অবস্থিত। ক্লিয়ার? না আমরা এই পাশের অংশটুকু মুছে ফেলি, এটা তো প্রমাণ করতে হবে। উভয়ে একই চাপের উপর অবস্থিত। এবার খেয়াল করি এই এক্স এবং ওয়াই এই দুইটির যোগফল 90 ডিগ্রি হবে। আবার এখানে এক্স এবং এই যে উপরের কোণ তারাও দুইটি 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই ক্ষেত্রেও এম সি ই সমান বি এম ই। কেননা? কারণ উভয়ে কোণ ই এম সি এর পূরক কোণ। একটু খেয়াল করলে আমরা দেখব এই দুইটি কোণ আর এই দুইটি কোণ 90 ডিগ্রি। তাহলে উভয়ের মধ্যে ওই যে আগে যাকে আমরা এক্স মনে করতেছিলাম সে এক্স আছে, ওই যে এক্স মানে ইএমসি, ইএমসি। তো উভয়েরই পূরক কোণ, তাহলে তারা দুইটি সমানই হবে। তো এবার আমরা যদি দেখি বিএমই, এই বিএমই এই কোণের আবার এই পাশে হচ্ছে বিপ্রতীপ কোণ, তার সমান। তাহলে বিএমই তার সমান আমরা লিখতে পারি এফ এম ডি, এফ এম ডি। তাহলে সুতরাং এফ এম ডি সমান বি এম ই, বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ যেহেতু তারা বিপ্রতীপ কোণ। ক্লিয়ার এতটুকু? এবার তাহলে এই ভিতরের অংশটুকু আবার পেয়ে গেল আমরা ওয়াই। তো প্রথম থেকেই বলতেছিলাম এই ওয়াইয়ের সমান হচ্ছে এটা, এই ওয়াইয়ের সমান এইখানে ওয়াই, এবার এই ওয়াই সমান এটা। তাহলে এই ছোট ত্রিভুজ যে আরেকটি আছে এফ ডি এম, এই এফ ডি এম ত্রিভুজ এফ ডি এম এ, এই ত্রিভুজের মধ্যে আবার দুইটি কোণ সমান। একটি কোণ হচ্ছে এফ এম ডি সমান কোণ এফ ডি এম। তো দুইটি কোণ যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটি হয় এফ ডি এম ত্রিভুজটিও সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে তার মধ্যেও দুইটি বাহু সমান আছে। তো এই দুইটি বাহু যদি সমান হয় তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এফ এম সমান এফ ডি, 2 নং সমীকরণ। তার এই ওয়াইয়ের বিপরীত বাহু হচ্ছে এফ এম আর এই ওয়াইয়ের বিপরীত বাহু হচ্ছে এফ ডি, তাহলে তারা পরস্পর সমান। এবার আমরা 1 নং ও 2 নং থেকে পাই, একটু খেয়াল করলে দেখব আমরা 1 নং এর মধ্যে আছে এ এফ সমান এফ এম, 2 নং এর মধ্যে আছে এফ এম সমান এফ ডি। তাহলে এফ এম সমান এফ, আবার এইখানেও এফ এম সমান এফ ডি, তার মানে এ এফ এবং এফ ডি সমান, উভয়ের মধ্যে যেহেতু এফ এম আছে। সুতরাং এ এফ সমান এফ ডি, আর এ এফ মানে এ থেকে এফ এর দূরত্ব, এফ ডি মানে এফ থেকে ডি এর দূরত্ব। এই অংশটাই তো আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল।
যে FM AF এবং FD এই দুইটি সমান, ওই যে প্রমাণ করতে হবে AF সমান FD, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে ছেদবিন্দুর থেকে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্ব ওই লম্বটিকে পেছনের দিকে বর্ধিত করলে বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু AF এবং FD সমান দুটি অংশ, তাহলে অবশ্যই F বিন্দুতে AD বাহুটি সমদ্বিখণ্ডিত হয়েছে, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি সবাই দেখলা, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিও যাতে তোমাদের জন্য দিতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে, তোমরাও সেই অপেক্ষায় থাকো। ওকে, থ্যাংক ইউ।